ঠিক আছে ভিডিওতে করা নেই 24 ঘন্টা লাগে আপনাদের স্বাগত। আজকে আমাদের অন্তরের মানুষ, আমাদের প্রত্যেকটা বাঙালির বলতে পারেন অত্যন্ত প্রিয় মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি 24 ঘন্টা লাইভের স্টুডিওতে। যদিও এখন যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রত্যেকেই প্রথমে একটা ভারাক্রান্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ করোনা আবহের মধ্যে আমরা প্রত্যেকটা মুহূর্তেই যেন আমাদের কাছে একটা বিভীষিকা দিন যাচ্ছে। তারপরেও আমাদের বলতে পারেন আমাদের ভালো লাগার যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের কখনো কখনো কিন্তু গান কবিতার মধ্যে আমরা নিজেকে ভালো রাখতে পারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমার মনে হচ্ছে নতুন করে বলার কোনো ভাষা নেই, কারণ আমাদের প্রত্যেকটা পথ প্রত্যেকটা চলা বলা সবটাই কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে আমরা গানের কবিতার মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের দিনটা পালন করছি। অবশ্যই 2-4 জন আমরা যারা গান প্রেমিক বা গান প্রিয় মানুষ বা গান পাগল মানুষ বা রবীন্দ্র প্রেমিক বা রবীন্দ্রনাথকে আমরা যারা ভালোবাসি, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতন আমরা সবাই একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 2-4 জন মিলে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার। আজকে আমাদের মধ্যে যদিও পরিচয় দেওয়ার আমার মনে হচ্ছে এইভাবে পরিচয় 24 ঘন্টা লাইভে দেওয়ার মতন আর নতুন কোনো জায়গা নেই, তবে হ্যাঁ একদম নতুন রূপে যাকে আমরা এতদিন সঞ্চালনার ভূমিকায় দেখেছি তার নিজস্ব একটা পরিচয় আছে, সেটা ব্যক্তিগত পরিচয়, তার কর্মজীবন বা তার ব্যক্তিগত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো না। আজকে সরাসরি গানে আসবো, যদিও তার কণ্ঠে গান এটা যেন একটা অভাবনীয় একটা ঘটনা, কারণ আমরা মানুষটাকে দেখেছি একরকম ভাবে 24 ঘন্টা লাইভে আমরা সঞ্চালনা করতে দেখেছি বহুটা পর্বে, কিন্তু তার কণ্ঠে গান আমরা আজকে শুনতে পাবো সেটা আমাদের কাছে একটা অন্যরকম পাওয়া। আমাদের সঙ্গীত শিল্পী, আজকের জন্য সঙ্গীত শিল্পী যিনি অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী বলতে পারেন, সঙ্গীত ভালোবাসেন, সর্বরী রায়। আচ্ছা আমি আজকে কোন প্রশ্নে যাবো না, কোন গান শুনবো, প্রথম গানে আসবো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না? চলো আমরা প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথকে তার গানে আমরা শ্রদ্ধা জানাবো, তারপর আমরা অনেক কথা শুনবো আজকে।
গোপন দুঃখে ডাক দিয়েছে মরণে আমার গভীর হৃদয় ক্ষত কেন চোখে জলে ভিজিয়ে দিলেন না জানি তো আসবে তুমি গো অনাভূতের মতো কেন চোখে জলে ভিজিয়ে দিলেন না শুকনো যদিও সকাল থেকে একদম একটা অন্যরকম ভাবে একদম আমরা মানে গতকাল কালকে থেকে প্ল্যান ছিল যে আজকে রবীন্দ্রনাথকে কিভাবে আমরা পালন করব এই রবীন্দ্র জয়ন্তীটা। সেটা সম্ভব হয়েছে একমাত্র দুজন ব্যক্তির জন্য, এটা অবশ্যই আমি স্বীকার করবো। 24 ঘন্টা লাইভের যিনি সিও রাজীব গুপ্তা তার এবং অত্যন্ত রবীন্দ্র প্রেমী যে দুজন মানুষ প্রাণেশ্বর মণ্ডল এবং সর্বরী রায়, তাদেরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা দেবো। যে তাদের কিন্তু মানে শুরু থেকেই বলেছে যে অবশ্যই একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা আমরা আমাদের মতন করে আমরা আজকে এই দিনটাকে পালন করতেই পারি। আচ্ছা, আমি ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে সঙ্গীতটা কবে থেকে শেখা? একদম ছোট থেকে, তখন আমি ক্লাস 4-এ পড়ি, সেই সময় থেকে। তারপর মাঝখানে কতটা গ্যাপ ছিল, মানে সঙ্গীতের মধ্যে ছিল না? মানে ক্লাস 9 অবধি মোটামুটি আমি একদম টানা করেছি, ক্লাসিক্যাল 4th ইয়ার কমপ্লিট করেছি ডিস্টিংশন পেয়ে একদম। তারপরে আবার তো মাধ্যমিকের জন্য ব্রেক, উচ্চ মাধ্যমিকের জন্য ব্রেক, এবং বিভিন্ন ব্রেক নিতে নিতে আবারও মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করে আবারও 2 বছর শিখে আবার ব্রেক, এইভাবেই জীবনটা চলতে আছে। মানে এখন কি দাঁড়িয়ে মনে হয়েছিল যে আবার গানে ফিরে আসা বা আসা হবে? হ্যাঁ, একটা ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছের জায়গাটাকে পরিপূর্ণতা দিতে গেলে একজন ভালো গানের টিচার দরকার, তার সঙ্গে তবলা ইত্যাদি পুরো যে ব্যাপারটা দরকার ছিল, সেই সময়টা আমার হাতে ছিল না। বা প্র্যাকটিসটাও যে আমি এখন 2 ঘন্টা ধরে বসে করব, সেই পরিস্থিতিটা ছিল না। যাই হোক, সেটা এই চ্যানেলের অনুপ্রেরণায় এবং তোমার অনুপ্রেরণায় বোধহয় আজকে বা মানে গত প্রোগ্রামটা হলো, সেখানেই সম্ভব হলো। এবার যদি আমি মানে আরো বেশি অনুপ্রাণিত হতে পারি, তাহলে হয়তো আবারও শিখবো, আবারও চেষ্টা করবো, এটা হতে পারে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে সঙ্গীতটা তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর আজকের দিনটা রবীন্দ্রনাথকে স্মরণ করে, এটা তো একটা অন্যরকম পাওয়া। কিন্তু মজার ব্যাপার যে তুমি যেই জায়গাটা সার্ভিস করো, মানে তুমি যেই জায়গাটা আছো, তোমার কর্মজীবন, কর্মব্যস্ততা, এতগুলো স্কুল, মানে এতগুলো বাচ্চাদের সামনে এসে সঙ্গীত বা কালচার সাবজেক্টের মধ্যে থাকে, এটা খুব টাফ একটা ব্যাপার, তাই না? তো সেটা কি করে সম্ভব হচ্ছে? আসল ব্যাপার হচ্ছে কি, মূলত যেটা সেটা মানে বেসিক্যালি আমি খুব সিনসিয়ার মেয়ে। মানে আমাকে তুমি যে কাজটা দেবে, যদি বলে যে আজকে তোমাকে রান্না করতে হবে, বাড়িতে গেস্ট আসবে, তাহলে কিন্তু আমি মন দিয়ে সেই রান্নাটাই করব। আবার যদি বলে যে না, স্কুলে গিয়ে আজকে খুব টাফ ব্যাপার আছে, বাচ্চাদেরকে কন্ট্রোল করার ব্যাপার আছে, মিড ডে মিল আছে, কি আমার কোনো বড় মিটিং আছে, আমি কিন্তু সেটাও খুব নিষ্ঠা সহকারেই করব। আবার যদি বলো সন্ধ্যাবেলায় ফিরে এসে 2 ঘন্টা গাইতে হবে, সেটাও নিষ্ঠা সহকারে করব। অ্যাকচুয়ালি মূল ব্যাপারটা হচ্ছে নিষ্ঠা। অবশ্যই তাই, অবশ্যই আরো বেশ কিছু কথা আমরা শুনবো, তবে আগে আরেকটা গান শুনবো। কারণ কি আজকে সকাল থেকে কিন্তু প্রত্যেকে আমরা যেই প্রান্তে আসি না কেন, আমরা কিন্তু স্মরণ করছি আমাদের সকলের হৃদয়ে রবীন্দ্রনাথ। আমরা অত্যন্ত মানে আগে যখন ছোট্টবেলায় রবি ঠাকুরের কথা শুনতাম, দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, কালী ঠাকুর, এই সমস্ত ঠাকুরের সাথে যখন রবি ঠাকুরের কথা শুনতাম, তখন ভাবতাম ভগবান। যখন বড় হয়েছি, আমি দেখলাম যে সত্যি বাস্তব মানুষ শুধু ভগবান ছিলেন রবীন্দ্রনাথ। কারণ আমাদের চলা বলা সমস্তটাই আমাদের জীবনের সবটার সাথে বেঁধে আছেন রবীন্দ্রনাথ। তাকে কখনো আমরা মিস করতে পারবো না, কখনো আমরা তাকে হারিয়ে ফেলতে পারবো না। তাই আমাদের সকলের হৃদয়ে রবীন্দ্রনাথ। আমরা আসবো এবারের গানে, চলো। হ্যাঁ, এবারে গানটি হচ্ছে যে রাতে মোর দুয়ারগুলি, যেটা আমরা সুপ্রিয়াকে একটি খুব বিখ্যাত মুভিতে দেখেছিলাম। সেই সময় খুব একাত্ম হয়ে গেছিলাম এবং সেই গানটি এখনো ভুলতে পারিনি, তাই আজকে একটু সেই গানটা করছি। মেঘে ঢাকা তারা, যে রাতে মোর দুয়ারগুলি।
যুগের পরে জানি নাই তো তুমি সত্যি কথা বলতে মানে রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান, শুধু গান কেন বলবো, সবই যেন আমাদের গানে আলাদা একটা স্পর্শ দেয়, তাই না? এবং আমাদের যেন বাঁচার ইচ্ছেটাকে বাড়িয়ে তোলে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমরা যেই সিচুয়েশনের মধ্যে আমরা আছি, যাদের বাড়িতে বোরিং হয়ে যাচ্ছে, যারা মনে করছেন কতক্ষণে বেরোবেন বাড়ি ছেড়ে, আপনার বাড়িতে থেকে রবীন্দ্রনাথের গান শুনুন। আমার হচ্ছে অনেকটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ এই মুহূর্তে আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। তাই বাড়িতে আপনাকে থাকতেই হবে। অবশ্যই বাড়িতে বসে একটু রেস্ট নিন, আগামী দিন পথ চলতে আরও সুবিধা হবে। অবশ্যই রবীন্দ্রনাথের গান শুনুন। আমি একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা আমার খুব খসখস করছে মানে জানার জন্য। রিসেন্ট তোমার একটা সোশ্যাল মিডিয়াতে তুমি একটা পোস্ট করেছিলে, সেটা নিয়ে প্রচুর স্টুডেন্ট বা অনেক তোমার বন্ধু বান্ধব বা এক্সেক্টা পার্সেন্টরা তারা বিভিন্ন রকম মন্তব্য করেছে তোমার ওই এই কালচারাল সাবজেক্টটা। সম্ভবত আমি এক্স্যাক্টলি জানি না, কারণ কি তুমি একটা স্কুলের এইচে, তো সে অর্থে তোমার একটা দায়িত্ব আছে। তারা হয়তো ভাবছেন মানে তোমার সেই সকল মানুষরা হয়তো ভাবছেন যে তুমি হয়তো এটার সঙ্গে জড়িয়ে গেছো, ওটা অনেকটা দূরে ছেড়ে দিয়েছো। এরকম কি ব্যাপারটা হয়েছিল নাকি? মানে কি তাই ভাবছো? তাই কখনো হয় না, তারা হয়তো ভাবছে, তার তোমারও কিছু হয় না, তাদের কাছে হয়তো সেটাই ভেবেছে তারা। তারা যখন ভাববে তখন আমার মনে হয় আমার লেভেলে এসে বা আমার সমানে এসে তারা যদি ভাবে, তাহলে হয়তো ভাবনা চিন্তার একটা সঠিক মূল্য। না, বিষয়টা তুমি ভুল করছো। লেভেল তোমার কোথায় বা আমার কোথায় সেটা এইভাবে জাস্টিফাই হয় না। তারা তাদের জায়গা থেকে ভাবতেই পারে। একটা মানুষকে রাস্তায় দেখার পরে 10টা কথা ভাবতেই পারে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা আজকে জাস্ট এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি হ্যাটস অফ করি, আমি অনেক শ্রদ্ধা করি একটা জায়গা দাঁড়িয়ে, অবশ্যই মানে সেই লেভেলে সম্মান করি যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে এসেও তার যে ভালো লাগা, ভালোবাসার জিনিস, যেটা প্রত্যেকটা মুহূর্তে তাকে অক্সিজেন দেয় বেঁচে থাকার, সেই জিনিসটাকে আপনারা যদি একান্ত মেনে না নিতে পারেন, প্লিজ কোনো মন্তব্য করবেন না। কারণ দূরে দাঁড়িয়ে মন্তব্য করাটা কিন্তু শোভা পায় না। কারণ একটা মানুষের যতক্ষণ না খুব কাছে যাবেন, খুব কাছ থেকে দেখবেন, মানুষ সম্পর্কে অতটা পরিষ্কার হয় না। আমি হ্যাটস অফ করবো, কারণ তো আমি কিন্তু সিরিয়াসলি আজকে আমি যেদিন শুনতে পারলাম যে তুমি এত ভালো গান গাইতে পারো, আমার হচ্ছে আমার দর্শক বন্ধুরা আমার সঙ্গে সহমত হবে যে এত কিছু দায়িত্বের পরেও, দীর্ঘদিন গানের সঙ্গে যুক্ত না থাকার পরেও আজকে আমাদের রিকোয়েস্টে এসে এত অসম্ভব ভালো গান গাইছে। হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টটা কিন্তু একটা বিরাট ব্যাপারটা অনুঘটকের কাজ করেছে। তবে যে প্রসঙ্গটা আমরা একটু বলছিলাম, সেই জায়গাটা আমি আরেকবার ঘুরে গিয়ে বলছি যে আলোচনা সমালোচনা লাইফে থাকবেই, কিন্তু আমার মতো মানুষ, আমি একটু সৃষ্টি ছাড়া মানুষ বলে রাখাই ভালো, আমার মতো মানুষকে কিন্তু আটকানো যাবে না। আমি যদি মনে করি আমি সৃষ্টি করে চলবো, তাহলে কিন্তু আমাকে কেউ ঠেকাতে পারবে না। এটাই আচ্ছা, তোমার গান শেখা কি রবীন্দ্রসঙ্গীত থেকে নাকি? গান শেখার কথা বলে না, ক্লাসিক্যাল তো প্রথম ক্লাসিক্যাল থেকেই শেখা। সঙ্গীতে যখন আসলে কি রবীন্দ্রনাথের গান নিয়ে নাকি নজরুলগীতি নাকি আধুনিক? না, বিষয়টা হচ্ছে যে সবাই তো ক্লাসিক্যাল বোঝে না। একটা গান গাও তো মনে হয় যখন বলে, তখন ক্লাসিক্যাল নিয়ে আমি 2 ঘন্টা বসে যাই। ক্লাসিক্যালটা এমন জিনিস, তুমি 2 ঘন্টার আগে সেটাকে কিছুতেই শুরু থেকে শেষ এটা হবে না। তাহলে আমাকে মানে তক্ষুনি মানুষকে ভালো লাগাতে গেলে যে গানগুলো শিখতে হবে, সে তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও আমি রবীন্দ্রনাথের যে সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত এই জায়গাটায় বিচরণ করতে সত্যি একটুখানি অস্বস্তি বোধ করি, কারণ ওনার স্টাইল আর আমাদের ক্লাসিক্যাল স্টাইলটা একটু ডিফার করে। যদিও উনি অস্বস্তি করে, বড় কষ্ট হয়, মানে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা খুব টাফ ব্যাপার আমার যেটা মনে হয়। মানে আমার ক্লাসিক্যাল থেকে ওটাতে যাওয়াটা একটু আমার কাছে বেশি টাফ মনে হয়। মানে দুটো ফিল্ড একদম আলাদা। এটাই হচ্ছে ব্যাপারটা। হচ্ছে আমার মনে হয় রবীন্দ্রনাথ হচ্ছে আধুনিক শুধু না, অত্যাধুনিক। কারণ কি রবীন্দ্রনাথ এই প্রজন্মে থাকলে, মানে আজকে যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, আমার মনে হচ্ছে আরো অনেক কিছু তার কাছে পেতে পারতাম। হ্যাঁ, আর ওই জায়গাটায় হাত দিলে
মানে আমি হয়তো পেরে উঠবো না এরকম একটা মনে হতো সবসময়, যে এত স্ট্যান্ডার্ড গান তো, মানে স্টাইল থেকে শুরু করে লেখা থেকে শুরু করে সব কিছু, ওই জন্য আমি ভাবতাম যে ঠিক আছে আমি আমার ফিল্ডে ঠিক আছি। তবে তার মানে এই না যে রবীন্দ্রনাথ কিন্তু ক্লাসিক্যাল জানতেন না, ওনার অনেক গানই কিন্তু খুব ক্লাসিক্যাল। প্রসঙ্গটা তো ক্লাসিক্যাল না, রবীন্দ্রনাথকে ক্লাসিক্যালের সঙ্গে যুক্ত করা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের যে সৃষ্টি, সেগুলো সেই প্রজন্মে সেই সময়কালে লেখা, আজকে প্রত্যেকটা জিনিস যেন আমাদের সাথে মিলে যায়। শুধু আমাদের কারণ, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের সঙ্গে মিলে যাবে। তারপর কত আধুনিক মানুষ ছিলেন যে এত অসম্ভব ভালো তার লেখা, তার কবিতা, তার গান, তার প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা মুহূর্তে নাড়া দেয়। আমাদের প্রত্যেকের কাছে উনি অনেক বড় মাত্রার ক্লাসিক্যাল আর্টিস্ট। একদমই তাই, এক্স্যাক্টলি তাই। চলো নেক্সট কি গান শুনবো? অবশ্যই শেষ গান, কিন্তু আমাদের মন চাইছে না, কিন্তু আজকে যেটা আমি বলে রাখি, আজকে আমাদের কাছে দুজন শিল্পী, তার মধ্যে আমরা শুরু থেকে বলেছি অনেক শিল্পী নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে শুধুমাত্র দুজন করে শিল্পীকে আমরা আজকে আমন্ত্রণ করেছি। আমরা অবশ্যই সর্বরী ম্যাডামের গান শোনার পর কিন্তু অবশ্যই আবার আমরা প্রাণেশ্বর মণ্ডলের কবিতায় আসবো। অসম্ভব ভালো লাগবে আজকের দিনটা। চলো। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর
এই গানটা শুরুতেই যেটা বলেছিলাম যে সত্যি আমাদের এই প্রজন্ম নয়, পরের প্রজন্ম কিন্তু রবীন্দ্রনাথকে ভালোবেসে যাবে। তার রিজনটা হচ্ছে এই গানটা কিন্তু সেই কথাগুলোই বলে গেল। আমার হচ্ছে প্রত্যেকটা গান আজকে সত্যি অসম্ভব ভালো লেগেছে, কোনো ভাষা নেই বলার। কি বলবো, যেই মানুষটা এতদিন মানে সেই ছোট্টবেলা গান শেখা, তারপর দীর্ঘ একটা সময় গান শেখা নেই। আমি বহু শিল্পীদের দেখেছি যারা ঘরে বসে প্রত্যেকদিন রিয়াজ করেন, তারপর যদি কোনো একটা অনুষ্ঠানে ডাকা হয় সে অবশ্যই বলে না আমার রিয়াজ করা হয়নি, আমার একটু প্র্যাকটিস করতে হবে। তাকে আমি হ্যাটস অফ করবো যে কোনো প্র্যাকটিস নেই, তাও প্র্যাকটিস সরাসরি এসে গান গাই। এর মধ্যে বড় শিল্পী আমার জন্য খুব কম হবে, কারণ যারা প্রত্যেকদিন গান শিখে যান, ঘরে বসে শিখতে শিখতে একটা দেবের চুল পেকে গেছে, চামড়া কুচকে গেছে, দাঁত পড়ে গেছে, তাহলে শ্মশানে বসে আপনাকে গান শোনাতে পারবেন না। ডোন্ট মাইন্ড, কথার উদ্দেশ্যটা হচ্ছে গান যারা গাইতে পারে বা যার সেই শক্তি আছে, যার ক্যাপাবিলিটি আছে, তাকে কোন প্র্যাকটিস করতে হবে, সরাসরি গান গাইতে পারে। এবং বহু শিল্পী আছে, অবশ্যই তাকে গান তো শিখতেই হবে, প্রত্যেকটা জিনিস শেখার প্রয়োজন আছে, পৃথিবীতে সবটাই আমরা শিখতে চাই। আসুন এই কথা রেখে আমরা আজকে সর্বনিম্নকে আমরা বিদায় জানাবো। মন চাইছে না, তবু অবশ্যই জানাতে হবে, কারণ আমাদের পরবর্তী শিল্পীকে নিয়ে আসবো, তার পারফরমেন্স আমরা দেখবো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঘরে থাকবেন, মাঝে মাঝে স্যানিটাইজ ব্যবহার করবেন, এবং করোনা থেকে আমরা যদি লড়তে মানে যুদ্ধ করে যদি জিততে চাই, অবশ্যই আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, স্যানিটাইজ ব্যবহার করতে হবে, অবশ্যই মাস্ক কিন্তু পরতে হবে। সকলে ভালো থাকবেন।